চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। আর আমিও এটা চ্যালেঞ্জ করে বলতে চাইছি, তোমাকে আজীবন এই ভালোবাসাহীন অনুভূতি নিয়ে আমার সাথে জীবনযাপন করতে হবে। এটাই তোমার শাস্তি। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করেন, অতঃপর নকশিকে কবুল বলতে বলে। নকশি এই মুহূর্তে ভীষণ কান্না পায়। নিজের মা বাবার কথা মনে পড়ে ভীষণ। চোখ বন্ধ করে নেয় সে, অতঃপর কান্না মিশ্রিত গলায় বলে ওঠে, কবুল। আতিফা বেগম আরিফদের বাড়িতে এসে বসে আছেন। আতিফা বেগমের থেকে সবকিছু শুনে তিনি আহাজারি করা শুরু করে দিয়েছেন। বলছেন, এটা কি হলো আপা? আমি তো আমার মেয়েকে লেখাপড়া করতে পাঠিয়েছিলাম, আর এসব কি হয়ে গেল? আচ্ছা, ওই গুন্ডাটা আমার মেয়ের কোনো ক্ষতি করে দেবে না তো? তুই চিন্তা করিস না, আল্লাহর ওপর ভরসা রাখ, দেখবি সব ঠিক হয়ে যাবে। এমন সময় আরিফ বাড়িতে প্রবেশ করলো। তাকে দেখেই পাগলের মতো ছুটে গেলেন আতিফা বেগম। অস্থির গলায় বললেন, আমার মেয়ে, আমার নকশি কোথায় আরিফ? আম্মু। নকশির স্বর শুনে সামনে তাকান আতিফা বেগম। ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরেন, বলেন, তুই ঠিক আছিস মা? আমি তো তোর জন্য চিন্তায় ছিলাম, কিন্তু তোর এই অবস্থা কেন? এই বেনারসি গহনা এসব কেন পরেছিস তুই? পিছন থেকে মেহরাব বলে ওঠে, এখন থেকে নকশি আমার স্ত্রী, আমি বিয়ে করেছি ওকে। আতিফা বেগম একেবারে বিস্ময় হয়ে যান। নকশিকে নিশ্চুপ দেখে বলে, এসবের মানে কি? আমাদের জন্য দোয়া করবেন শাশুড়ি আম্মা, আমরা যেন সুখী হই। আমি এই বিয়া মানি না। আমার মেয়ের এত বড় সর্বনাশ করো না তুমি। আমার সাথে নকশির বিয়ে হয়েছে, আপনি মানুন বা না মানুন তাতে কিছু আসা যায় না। নকশি, আমার সঙ্গে চলো। ছাড়ুন আমায়, আমি যাব না। মেহরাব এক প্রকার টানতে টানতে নকশিকে নিয়ে যেতে থাকে। নকশি হাজার চেষ্টা করেও আটকাতে পারে না। নকশিকে নিয়ে নিজের বাড়িতে আসলো মেহরাব। নকশি এখানে এসে মোটেই খুশি হলো না। তার মুখ থেকেই বোঝা যাচ্ছে মনের অবস্থা। মেহরাব নকশিকে উদ্দেশ্য করে বলল, দেখে নাও, আজ থেকে এটাই তোমার বন্দিশালা, মৃত্যুর আগ পর্যন্ত এখান থেকে তোমার মুক্তি নেই। নকশি দুর্দান্ত আত্মবিশ্বাস নিয়ে বলল, আমার চ্যালেঞ্জের কথা ভুলে যাবেন না। আমি যখন বলেছি 6 মাসের মধ্যে আপনার থেকে মুক্তি পাবো, তখন পাবোই। মেহরাব তাচ্ছিলের হাসি হাসে। এর মধ্যে হঠাৎ করে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে একটি মেয়ে। নকশি মেয়েটার দিকে তাকালো। তার সমবয়সী হবে এই মেয়েটা, কিন্তু সে বুঝতে পারছে না যে এই মেয়েটাকে। মেয়েটি এগিয়ে এসে মেহরাবের দিকে হতবাগের মতো তাকিয়ে থাকলো। অতঃপর নকশিকে পরখ করে নিয়ে শোধালো, এই মেয়েটা কে ভাইয়া? মেহরাব জবাব দিয়ে বলল, ও হলো নকশি, আমি ওকে বিয়ে করেছি। তার মানে আজ থেকে ও তোর ভাবি মোনালিসা। মোনালিসা নকশির দিকে এবার আরো বিস্ময়ের সাথে তাকালো। কণ্ঠে বিস্ময় ফুটিয়ে বলল, তুমি হঠাৎ এভাবে কিভাবে বিয়ে করে নিলে ভাইয়া? আর এই মেয়েটা কে? কোন স্ট্যাটাস থেকে বিলং করে বলো তো? মম কি এই বিয়েটা মেনে নেবে? মেহরাব কণ্ঠে কাঠিন্য এনে বলল, তোর মমের মানা না মানায় আমার কিছু যায় আসে না। আমি ওকে বিয়ে করেছি, ও আমার বউ। আর কিছু কি জানার দরকার আছে? মোনালিসার খারাপ লাগলো। থমথমে মুখ করে নিয়ে বলল, তুমি মমকে কেন সবসময় এভাবে বলো ভাইয়া? আমার খুব খারাপ লাগে। এসব কথা বাদ দে তো, যা নকশিকে নিয়ে আমার রুমে যা। নকশির সাথে সাথে প্রতিবাদ জানিয়ে বলল, আমি মোটেও আপনার রুমে থাকবো না। তুমি আমার বউ, তাই তোমাকে আমার রুমে থাকতে হবে। আপনি কি ভেবেছেন আমি আপনার সব কথা মেনে নেব নাকি? চুপ, আর একটা কথা হবে না। আমার কথাই শেষ কথা। মোনালিসা, ওকে নিয়ে যা। মোনালিসা গম্ভীর মুখে নকশির সামনে এসে বলল। আসুন ভাবি। সে আর কোনো কথা না বাড়িয়ে মোনালিসার সাথে যেতে লাগলো। সিঁড়ি দিয়ে কয়েক পা এগিয়ে যেতেই মোনালিসা হঠাৎ করে থেমে গিয়ে নকশিকে বলল, একটা কথা শুনুন ভাবি, ভাইয়ার সাথে এমন ভাবে কথা বলবেন না। মম পর্যন্ত তাকে সমীহ করে চলে, সেখানে আপনি নতুন বউ হয়ে এসে। সবাইকে এক পাল্লায় মাপবেন না। আমি মুখ বুঝে সব মেনে নেওয়ার মতো মেয়ে নই। ইজ দ্যাট ক্লিয়ার? ইউ আর সো রুড। জানি না ভাইয়া কি দেখে আপনাকে বিয়ে করলো। আপনি সুন্দর তো আছেনই, কিন্তু আপনার থেকে কত সুন্দরী মেয়ে ভাইয়ার পিছনে ঘোরে প্রতিদিন। তো আমি কি করব? আপনার ভাইকে বলুন যত খুশি সুন্দরী মেয়েদের বিয়ে করতে। এমনিতে উনি আমার সাথে কখনো স্বাভাবিক সংসার করতে পারবেন না। ওনাকে আমি হেট করি। এই বিয়েও আমি মানি না। উনি জোর করে বিয়ে করেছেন আমায়। মোনালিসার কাছে ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং লাগতে লাগলো। সে কিছু একটা ভেবে বলল, আপনার সাথে ভাইয়ার বিয়েটা কিভাবে হলো? সেটা আপনার ভাইকে গিয়ে জিজ্ঞেস করুন। আমি অনেক টায়ার্ড, এত খোশ গল্প করার টাইম নেই।
মোনালিসার মুখ ছোট হয়ে গেল। সে আর কোনো কথা না বলে নকশিকে নিয়ে চলল মেহরাবের রুমের দিকে। মুস্কান চুপচাপ রুহিকে কোলে নিয়ে রুমে বসে আছে। রুহি একটু আগেই ঘুমিয়েছে। হঠাৎ করে আরিফ রুমে আসলো। মুস্কানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল, কেন করলেন আপনি এমনটা? কি করলাম আমি? নকশিকে এভাবে বিপদের মুখে ঠেলে দিলেন আপনি? এতটা স্বার্থপর কি করে হলেন মুস্কান? মুস্কান শান্ত দৃষ্টিতে তাকালো। রুহিকে শুইয়ে দিয়ে বলল, হ্যাঁ, আপনি আমাকেই ব্লেম করুন। এছাড়া আর কি পারবেন আপনি বলুন তো? আমি আপনাকে ব্লেম করছি না, আমি জাস্ট থাক, আপনাকে আর কিছু বলতে হবে না। আসলে আমার ভাগ্যটাই খারাপ, হয়তো আমার ভাগ্যের সুখ নেই। এমন ভাববেন না মুস্কান। কেন ভাববো না? আপনি নিজেই ভেবে দেখুন, বিয়ের পর একটা মেয়ে যেমন স্বাভাবিক জীবন পায়, আমি কি তেমন পেয়েছি? না, পাইনি। আপনি আমায় সেই সুযোগ দেননি। স্বামী স্ত্রীর স্বাভাবিক সম্পর্ক হয়নি আমাদের মাঝে। না হয়েছে দেহের মিল, আর না হয়েছে হৃদয়ের। শুধু একটার পর একটা ঝামেলাই হয়ে গেছে। মানুষের লাইফ এমন হতে পারে না। কেউ এমন লাইফ ডিজার্ভ করে না। তো কি চান আপনি? একটা স্বাভাবিক সম্পর্ক। আরিফ মুস্কানের দিকে এগিয়ে এলো। মুস্কানের গালে মৃদু স্পর্শ করলো। অদর ছুঁয়ে দিল তার কপালে। মুস্কানের পুরো শরীর কেঁপে উঠল। আরিফ মুস্কানের অদর ছুঁয়ে দিল। ধীরে ধীরে আরো ঘনিষ্ঠ হতে লাগলো। নিজের শার্ট খুলতে যাবে এমন সময় মুস্কান বলল, আমি এভাবে কিছু চাইনি। আমি চেয়েছি যেদিন আমাদের হৃদয়ের সন্ধি হবে সেদিন। আমি আর ওয়েট করতে পারবো না মুস্কান। আমি আপনাকে অনেক বেশি ফিল করছি। আপনার থেকে দূরে থাকা পসিবল নয়। প্লিজ আমাকে আটকাবেন না। আরিফের কণ্ঠে স্পর্শ অনুরোধ। মুস্কান আর বাধা দিল না। আরিফ মুস্কানকে গভীরভাবে স্পর্শ করতে লাগলো। ধীরে ধীরে তারা একে অপরের মধ্যে হারিয়ে যেতে লাগলো। এতদিনে যেন তাদের সম্পর্ক সত্যিকার অর্থে পূর্ণতা অর্জন করলো। নকশি মেহরাবের রুমে বসে হাঁসফাঁস করছে। একদমই ভালো লাগছে না তার। বিরক্তি নিয়ে সে বলল, জানি না আমার জীবনে হঠাৎ কোন ঝড় এলো। এ বাড়ি থেকে বের হতে পারলে বাঁচি। সেটা তো আর হবে না মিসেস নকশি। মেহরাবের কণ্ঠ শুনে তার দিকে তাকিয়ে নকশি শক্ত কণ্ঠে বলল, কি হয় আর না হয় তা সামনে দেখা যাবে। আপনি আমার দেয়া চ্যালেঞ্জটা ভুলবেন না। বারবার মনে করাতে হবে না, আমার স্মৃতিশক্তি এতটাও কাঁচা নয়। তো যাই হোক, এখন শুরু করা যাক। শুরু করা যাক মানে কি? হ্যাঁ, অসভ্য লোক কোথাকার। আমি এই বিয়েই মানি না। আর বাসর করবো ভেবেছেন আপনি? কখনো না। আপনার মতো লোককে আমি আমার দেহ মন কিচ্ছু দেব না। মেহরাব ভাব নিয়ে বলল, আমি সেই টাইপের পুরুষ নই যে মেয়েদের ওপর জোর করে তাদের সাথে ঘনিষ্ঠ হব। তুমি যতদিন নিজে থেকে চাইবে না, ততদিন আমি তোমার কাছেই যাব না। বাট আমি শিওর একদিন তুমি আমার কাছে নিজে থেকে আসতে চাইবে। সেদিন তোমাকে এ সব কিছুর জবাব দিতে হবে। ওই স্বপ্নই দেখুন ঘুমিয়ে ঘুমিয়ে। আপনার এই স্বপ্ন কোনোদিন পূরণ হবার নয়। আমি মরে যাব, তবু আপনাকে চাইব। সেটা তো সময়ই বলে দিবে। বলে মেহরাব নিজের বিছানায় শুয়ে পড়লো। সাথে সাথে নকশি উঠে গিয়ে ডিভানে শুয়ে পড়লো। মেহরাব কিছু বলল না, নিজের মতো শুয়ে ঘুমিয়ে পড়লো। নকশি নিজের জামা কাপড় গোছাচ্ছিল। এমন সময় রুমে আসলো মেহরাব। নকশি মেহরাবকে দেখে বিরক্ত হলো খুব। তার দিকে মনোযোগ না দিয়ে নিজের কাজ করতে লাগলো। মেহরাব হঠাৎ করে নকশির হাত ধরে নিল। নকশি রাগান্বিত স্বরে বলল, আমার হাত ধরেছেন কেন? আমার সাথে নিচে চলুন। কেন যাব আমি? আমি বলেছি তাই। বলে নকশিকে জোরপূর্বক নিয়ে যেতে লাগলো। নকশি কিছুই বুঝে উঠতে পারলো না যে সকাল সকাল এ আবার কি কাহিনী। সে শুধু বিরক্ত হয়ে তাকিয়ে রইল আর মেহরাবের সাথে যেতে লাগলো। মেহরাব নকশিকে তাদের ড্রয়িং রুমে নিয়ে আসলো। অতঃপর সামনে দাঁড়িয়ে থাকা একজন নারীকে বলল, এই নিন, আপনি যাকে দেখতে চেয়েছিলেন সে এসে গেছে। মালিনী বেগম, মেহরাবের মা, বেশ স্বার্থপর আর লোভী মহিলা, সাথে বেশ অহংকারীও। নকশিকে আপাদমস্ত ভাবে ভালো করে পরখ করে নিয়ে তিনি বললেন, রিয়েলি? তুমি এই মেয়েটাকে বিয়ে করেছো? কি এমন স্পেশাল পেয়েছো এর মাঝে? এর থেকে কত সুন্দরী মেয়ে। আপনার এসব বাজে কথা আমি শুনতে চাইনি। আমার সামনে দাঁড়িয়ে আমার বউকে এমন কথা বললে আমি মোটেই সহ্য করব না। ওর সাথে কিন্তু আমারও সম্মান জড়িয়ে আছে। মেহরাবের মুখে এমন কথা শুনে নকশির যার পরানি অবাক হলো। এমনটা মোটেও আশা করেনি সে। মেহরাব কিনা তার হয়ে প্রতিবাদ করছে, একটু ভালো লাগা কাজ করছিল তার মনে। তবে মেহরাবের করা ব্যবহারগুলো মনে করতেই সব ভালো লাগা মিলিয়ে গেল। নকশি শক্ত মুখ করে দাঁড়িয়ে রইল।
তার এমনিতেও কারো সাপোর্টের প্রয়োজন নেই। সে এমন অবলা মেয়েদের মধ্যে পড়ে না যাদের হয়ে অন্যকে কথা বলতে হয়, নিজের হয়ে সে নিজেই বলতে পারে। তাই নকশি ঠিক করে নিল এরপর এই মালিনী বেগম কোনো অপমানজনক কথা বললে সে যোগ্য জবাব দেবে। মালিনী বেগম নকশিকে খোঁচা দেওয়ার জন্য প্রস্তুতি ছিলেন, তাই তিনি বললেন, এই মেয়েকে দেখে তো মিডল ক্লাস ঘরের মনে হচ্ছে। কি রকম সাধারণ সাজগোজ। প্যারিস থেকে ফিরে এসে যে এমন একটা মেয়েকে নিজের একমাত্র ছেলের বউ হিসেবে দেখবো ভাবিনি। নকশি দ্ব্যর্থহীন কণ্ঠে বলল, হ্যাঁ, আমি মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আমার সাজসজ্জা এমনই, আপনাদের মতো মুখে এত রং চং মেখে ঘুরি না। তোমার এত বড় সাহস, তুমি আমাকে অপমান করো? তোমাকে তো আমি। বলে যেই না নকশির গায়ে হাত তুলতে যাবে তার আগে মেহরাব তার মায়ের হাত ধরে নেয়, চোখ রাঙিয়ে বলে, এই ভুল আর দ্বিতীয়বার করবেন না আশা করি। ও আমার বউ। ওকে যখন আমি বিয়ে করেছি তখন ওর সম্মান রক্ষার দায়িত্ব আমার। এখন ও আমারই অংশ। তাই আমার সামনে এই স্পর্ধা দেখাবেন না। না হলে এতদিন জন্মদাত্রী হিসেবে আপনাকে যেটুকু সম্মান দিয়েছি সেটুকুও কিন্তু আর পাবেন না। মেহরাব, তুমি এই বাইরের মেয়ের জন্য আমার সাথে এমন করছো? ও বাইরের কোনো মেয়ে নয়, ও আমার বউ। কান খুলে শুনে রাখুন। এর মধ্যে মোনালিসা সেখানে হাজির হয়। এসব অশান্তি আজ করতে পেরে সে বলে, মম, তুমি আমার সাথে আসো তো। প্যারিসে গিয়ে কিভাবে দিনগুলো কাটালে আমাকে একটু বলো। মেহরাব তাচ্ছিল্যের হেসে বলে, কিভাবে আর থাকবেন? নিশ্চয়ই ওখানে গিয়েও নতুন কোনো বয়ফ্রেন্ড জুটিয়েছিলেন। মালিনী বেগম বেশ লজ্জায় পড়ে যান। তার নিজের চরিত্র সম্পর্কে তিনি নিজেও বেশ ভালো জানেন। তিনি মোটেও ধোয়া তুলসীর পাতা নন। তবুও এভাবে একটা বাইরের মেয়ের সামনে যখন তার ছেলে তাকে এভাবে বলছে তখন খারাপ লাগারই কথা। তাই মালিনী বেগম বেশ কড়া গলায় বললেন, আমার সম্পর্কে এমন কথা বলবে না একদম। তোমাকে কিছু বলি না জন্য। বলার মতো মুখ কি আপনার আছে? মেহরাবের এ কথা একটা কথাতেই চুপ করতে বাধ্য হলো মানিলি বেগম। মুস্কান আজ বেশ তাড়াতাড়ি মেডিকেল থেকে বাড়িতে ফিরল। আজ কেন জানি তার আরিফের সাথে বেশি বেশি সময় কাটাতে ইচ্ছে করছে। মনে মনে নানা পরিকল্পনা করে নিল সে। এরপর বাড়িতে আসতেই সে হতবাক হয়ে গেল। কুঞ্জন আজ অনেকদিন পরে এসেছে। মুস্কানকে দেখেই শুকনো মুখে এগিয়ে এলো। মুস্কান সামান্য হেসে শুধায়, কেমন আছো কুজন ভাইয়া? ভালো নেই। কেন, কি হয়েছে তোমার? কুঞ্জন দীর্ঘশ্বাস ফেলে বলে, আমার বিয়ে হয়ে গেছে মুস্কান। মুস্কান হতবাক হয়ে তাকিয়ে রইল কুঞ্জনের দিকে। সে ভাবতে পারছে না কিছুই। হঠাৎ কিভাবে বিয়েটা হলো। সে তো এই ব্যাপারে কিছুই জানলো না। মনে নানান রকম প্রশ্ন ঘুরছিল। তাই মুস্কান জবাবের আশায় কুঞ্জনের দিকে তাকায়। কুঞ্জন কান্না মিশ্রিত গলায় বলে, আমাদের ভার্সিটির একটা মেয়ে আমায় ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে। জানিস, আজ ভার্সিটিতে কালচারাল প্রোগ্রাম চলছিল, আর উর্মি নামের ওই মেয়েটাও সেখানে উপস্থিত ছিল। উর্মি আগে থেকে আমাকে পছন্দ করতো, অনেকবার প্রপোজও করেছিল, কিন্তু আমি ফিরিয়ে দিয়েছিলাম। আজ হঠাৎ করেই আমাকে কিছু জরুরি কথা বলার জন্য নিরিবিলি জায়গা ডাকে। অতঃপর হঠাৎ করে আমায় নিজের কাছে টেনে নিয়ে জোরপূর্বক আমায় ঠোঁটে। এমন সময় আমাদের ভার্সিটির কিছু ছেলে মেয়ে সেখানে হাজির হয়। সেই সময় উর্মি আমাকে দোষী বানিয়ে নিজে ভিকটিম সেজে বসে থাকে। ব্যাপারটা অনেক দূরে আগায়। কিছু ছেলে আমায় গায়ে হাতও তোলে। আরিফ, চয়ন, আবির মানে আমার বন্ধুরাও আমাকে বিশ্বাস করছিল না। শেষ পর্যন্ত ভার্সিটির উপাচার্যের কানে কথাগুলো যায়। তিনি আমাদের দুজনের পরিবারের লোককেই ডেকে পাঠান। আমি সবার সামনে নিজেকে দোষী দাবি করি, কিন্তু ওই উর্মি ন্যাকা কান্না করে যে নাটক করেছিল সেটা সবাই বিশ্বাস করে নেয়। আর আমার বাবা মাকেও বিভিন্ন অপমানজনক কথা শুনতে হয়। ওই উর্মির মা বাবা পুলিশ কেস করার হুমকি দেয়। আম্মু সেই সময় ওদের পা পর্যন্ত ধরতে গেছিল। এটুকু বলেই কান্নায় ভেঙে পড়তে লাগলো কুঞ্জন। মুস্কানের ভীষণ খারাপ লাগতে লাগলো। কুঞ্জন আরো বলল, এরপরে নাকি ওই উর্মি নামের মেয়েটা শর্ত দেয় যে যদি কুঞ্জন তাকে বিয়ে করে কেবলমাত্রই তাহলে এই বিষয়টা মিটমাট হবে, না হলে কোর্ট অবধি যাবে। তখন কুঞ্জনের বাবা নাকি ভয় পেয়ে যান, তাই রাজি হয়ে যান সেই শর্তে। কুঞ্জন এই বিয়ে করতে চাননি। তখন তার মা বাবা আত্মহত্যা করার হুমকি দিয়ে তাকে রাজি করায়। সব কথা শুনে মুস্কান অনেক বেশি হতবাক হয়। তার কি বলা উচিত সেটাই বুঝতে পারে না।
কুঞ্জন হঠাৎ করে মুস্কানের হাত ধরে নিয়ে বলে, আমি জানি এই পৃথিবীর আর কেউ আমাকে বিশ্বাস না করলেও তুই করবি। জানিস এই সময় না আমার একটা মেন্টাল সাপোর্ট প্রয়োজন। তুই বল না মুস্কান, তুই কি বিশ্বাস করিস যে আমি এমন একটা কাজ করতে পারি? মুস্কান কিছু বলতে যাবে কি তার আগে আরিফ চলে আসে। কুঞ্জনকে দেখে রেগে তেড়ে আসে। এই চরিত্রহীন লম্পটটা এখানে কি করছে? একে বের করে দাও এখান থেকে। বলে যে না কুঞ্জনের কাছে আসতে যাবে সেই সময় মুস্কান ডাল হয়ে দাঁড়িয়ে বলে ওঠে, কুজন ভাইয়াকে কিছু বলবেন না, আমার মনে হয় উনি নির্দোষ। এটা তুমি কি বলছো মুস্কান? তুমি জানো না ও কি করেছে? আমি সব জানি, ওকে ফাঁসানো হয়েছে। এই নিশ্চয়ই কোনো মিথ্যে গল্প বলেছে, আমরা সবাই নিজ চোখে দেখেছি। চোখের দেখা সবসময় সত্যি হয় না। আরিফ, মুস্কান ও কুঞ্জন পাশাপাশি বসে রয়েছে। মুস্কান কুঞ্জনকে পুরোদমই বিশ্বাস করছে। সে আরিফকেও নানানভাবে বোঝানোর চেষ্টা করছে যে কুঞ্জন নির্দোষ। মুস্কানের কথায় এবং কুঞ্জনের বারবার নিজেকে নিরপরাধ দাবি করায় আরিফও গলে গেল। তারও মনে হতে লাগলো ওই উর্মি নামের মেয়েটার চক্রান্ত সব। তাই তিনি সব মিলিয়ে এই পরিকল্পনা করতে লাগলো যে কিভাবে ওই উর্মির মুখোশ খুলে দেবে সবার সামনে। আরিফ বলল, এখন যদি উর্মির সব সত্যি সামনে এসেও যায় তাহলেই বা কি করার? উর্মির সাথে তো কুজনের বিয়ে হয়েই গেছে। কুঞ্জন সাথে সাথে বলে ওঠে, আমি এই বিয়েটা মানি না। আমার সাথে প্রতারণা হয়েছে। সব সত্যি সামনে এলে আমি ওকে ডিভোর্স দিয়ে দেব। মুস্কান সামান্য চিন্তা ভাবনা করে বলে, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবো কুজন ভাইয়া। তোমার সাথে ওই মেয়েটার বিয়ে হয়ে গেছে, এখন চাইলেও তুমি ওকে ডিভোর্স দিতে পারবা না। কম করে হলেও 6 মাস ওর সাথে সংসার করতে হবে। 6 মাস তো দূর, 6 সেকেন্ডও ওই ঠকবাজ মেয়ের সাথে থাকবো না আমি। আরিফ ও মুস্কান একে অপরের দিকে তাকালো। আরিফ কুঞ্জনের কাঁধে হাত রেখে বলল, তুই কি করবি সেটা তোর সিদ্ধান্ত, তবে আপাতত আমরা তোকে সব ধরনের সাহায্যই করব যাতে তুই নিজেকে নির্দোষ প্রমাণিত করতে পারিস। কুঞ্জন অনেকটা নিশ্চিত হলো। এতক্ষণ নিজেকে যতটা একা মনে হয়েছিল এখন নিজের উপর ঠিক ততটাই ভরসা জন্ম নেয়। মনে হয় এখন সে নিজেকে অপরাধ সাব্যস্ত করতে পারবে আর ওই মিথ্যাবাদী ঠকবাজ উর্মিকে উচিত শিক্ষা দিবে। উর্মি নিজের রুমে বসে আছে শান্ত হয়ে। তার মন মেজাজ এখন অনেকটাই স্বাভাবিক। যা চেয়েছিল আজ তাই হাসিল করে নিয়েছে সে। তাই তার আনন্দের সীমা নেই। মনে মনে নিজের তারিফ করে বলল, বুদ্ধি থাকার তো আমার মতোই থাকুক, এমন বুদ্ধি যে কেউ তার কাঙ্ক্ষিত ব্যক্তিকে নিজের করে পাবে। উর্মি যখন নিজের জয় নিয়ে ভাবতে ব্যস্ত তখনই রুমে চলে আসে কুঞ্জন। এসেই রক্তচক্ষু নিক্ষেপ করে উর্মির দিকে। উর্মি ভয়ের পাশাপাশি ভীষণ আনন্দ পায়। অবশেষে এতক্ষণ পর কুঞ্জনের দেখা পেল। কুঞ্জন এসে সরাসরি উর্মিকে বলল, কেন আমাকে এভাবে ফাঁসালে তুমি? আমি তোমার কি ক্ষতি করেছি? আমি ফাঁসিয়েছি মানে? এসব কি বলছো তুমি কুজন? আমরা একে অপরকে ভালোবাসি। জাস্ট শাট আপ। আর একটা নাটকও করবে না তুমি। এখানে তো বাইরে কেউ নেই। এখন অন্তত নিজের দোষটা স্বীকার করো। উর্মি মনে মনে হাসে। সে তো এত বোকা নয়। উর্মি জানে এখন হয়তো কুঞ্জন কোনোভাবে তার মুখ থেকে সত্য বের করতে চাইছে, হয়তো তার কথা রেকর্ড করতে চায়। এর জন্য তো নিজের নাটক বজায় রেখে বলল, গোটা দুনিয়ার সামনে যা বলেছি এখনো আমি তাই বলবো কুজন। আমি তোমাকে ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে ভালোবাসো, কিন্তু তুমি এটা স্বীকার করতে চাও না। তবে সেই দিন অনুষ্ঠানে আমার কাছে এসে তো এটা তুমি প্রমাণ করেই দিলে যে তুমি আমায়। উর্মির এহেন কথায় ভীষণ রেগে যায় কুঞ্জন। নিজের ফোনে উর্মির সব কথা রেকর্ড করার ফন্দি করেছিল সে, কিন্তু চালাক উর্মি সব বুঝে গিয়ে এমন পাল্টা চালান চাললো যার ফলে কুঞ্জন রেগে গিয়ে নিজের ফোন পকেট থেকে বের করে আছাড় দেয়। অতঃপর তেড়ে যায় উর্মির দিকে। উর্মির গলা টিপে ধরে বলে, শয়তান মেয়ে, তুই কি ভেবেছিস এরকম নাটক করে আমার জীবন স্থান পাবি? কখনোই না। আমি তোকে কেবল আর কেবল ঘৃণাই করব। উর্মি চূড়ান্ত আত্মবিশ্বাস নিয়ে বলে, এক সময় তুমি আমাকে ভালোবাসতে বাধ্য হবে, দেখে নিও। এমন হলে আমি নিজেই নিজেকে শেষ করে দেব। তবু তোর মতো বেহায়াকে নিজের লাইফে মেনে নেব না। বলেই কুঞ্জন রুম থেকে বেরিয়ে যায়। এদিকে উর্মি কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। সে নিজেকে বলতে থাকে, আমি কি কোনো ভুল করেছি? না, আমি কোনো ভুল করিনি। প্রেম ও যুদ্ধে সবকিছুই জায়েজ।
এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভ অ্যান্ড ওয়ার্ক। তাই আমি ঠিকই করেছি, নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য যত নিচে নামতে হয় নামবো। তবুও আমি পূজনের ভালোবাসা আদায় করেই ছাড়বো, আর এটাই আমার প্রতিজ্ঞা। বলেই সংকল্পবদ্ধ হয় উর্মি। এক না এক সময় সে নিশ্চয়ই তার প্রেমিক পুরুষের মন জয় করবে, আর এটার জন্য তাকে যাই করতে হোক না কেন সে করবে। তবু নিজের প্রেমিক পুরুষের মনের প্রেমের বীজ বপন করবেই। উর্মি নিজের চোখের জল মুছে নিল, আয়নার সামনে দাঁড়িয়ে বলল, এবার গোটা দুনিয়ার সবাই দেখবে একটা মেয়ে প্রেমে পাগল হয়ে গেলে কতটা নিচে নামতে পারে, কতটা ডেসপারেট হতে পারে কাউকে পাওয়ার জন্য। কুঞ্জন বেলকনিতে বসে সিগারেটে ফু দিতে ব্যস্ত। ভীষণ বিরক্ত লাগছে তার আজ। হঠাৎ করে জীবন এভাবে বদলে যাওয়ার কারণে সে মোটেই ভালো নেই। বিশেষ করে এই উর্মি মেয়েটাকে নিজের চারপাশে একদম সহ্য হচ্ছে না। এজন্য চেষ্টা করছে যথাসম্ভব দূরে থাকার। হঠাৎ করে উর্মি বেলকনিতে এসে কুঞ্জনকে সিগারেট খেতে দেখে নাকে হাত দিয়ে বলে, ছি ছি, আমি তোমাকে ভদ্র ছেলে ভেবেছিলাম কুজন, আর তুমি কিনা সিগারেট খাও। চুপ কর, তোর জন্য আমাকে এই বদ অভ্যাস বেছে নিতে হলো। জীবনে যেই সিগারেট ছুঁইনি, আজ তোর জন্য ইচ্ছা করছে তোকে জানে মেরে দেই, তবুও বোধহয় আমার রুহ শান্তি পাবে না। তোমার আমাকে জানে মারতে হবে না কুজন, যখন সময় হবে দেখবে আল্লাহ ঠিকই আমার জান কবজ করে নিবে, তখন আবার তুমি আফসোস করো না। আফসোস মাই ফুড, তুই মরে গেলে আমি আরো আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করব। উর্মির বুকে চিনচিনে ব্যথা অনুভব হলো। তার ভালোবাসার মানুষ কিনা তার মৃত্যুর কামনা করছে। ব্যাপারটা ভীষণই বেদনাদায়ক। উর্মির বুক চিরে দীর্ঘশ্বাস বেরোলো। সেও আল্লাহর কাছে প্রার্থনা করে বলল, আল্লাহ কুজনের এই দোয়া তুমি কবুল করে নাও। এতটা ঘৃণা আর আমি সত্যিই নিতে পারছি না। ওর ঘৃণা নিয়ে আমি আর বাঁচতে চাই না। হ্যাঁ, এই পন্থাটা হয়তো আমি ভুল ছিল, আর ওর প্রতি আমার ভালোবাসাটা মোটেও ভুল ছিল না। আমি সত্যি ওকে ভীষণ ভালোবাসি, তাই তো নিজের আদর্শের বিরুদ্ধে গিয়েও এত নিচে নামলাম শুধু ওকে পাওয়ার জন্য। আমি হয়তো অপরাধ করেছি, কিন্তু যা করেছি শুধু আর শুধু নিজের ভালোবাসার জন্যই করেছি, তাই আমার কোনো আফসোস নেই। এদিকে কুঞ্জনের উর্মিকে দেখে ভীষণ রাগ জমে মনে। তাই সে নিজের জ্বলন্ত সিগারেট তার পেটে জোরপূর্বক ধরে। উর্মি চেঁচিয়ে ওঠে। কুঞ্জন নিজের সঙ্গীত ফিরে পেয়ে সরিয়ে নেয়, কিন্তু ততক্ষণে যা ক্ষতি হবার হয়ে গেছে। উর্মির পেটের অনেকখানি জায়গা পড়ে গেছে। কুঞ্জনের একটু অপরাধবোধ হলেও উর্মির করা অন্যায়ের কথা মনে পড়তে সে বলে, যা হয়েছে একদম ঠিক হয়েছে। ও আমাকে যে যন্ত্রণার মধ্যে ফেলেছে তার তুলনায় এটা কিছুই না। এদিকে উর্মি কাঁদতে কাঁদতে বেলকনি থেকে বিদায় নেয়। মেহরাবের সাথে দিনগুলো কিভাবে চলে যাচ্ছে নকশি বুঝতে পারছে না। টানা কয়েকদিন একসাথে থাকার পর নকশির মনে মেহরাবের জন্য যতটা তিক্ততা ছিল তার কিছুটা হলেও লাঘব হয়েছে। আর হবে বা না কেন, প্রতি পদে পদে মেহরাব যেভাবে নকশিকে ছাপট করে, নিজের মায়ের সব অপমানজনক কথার বিপক্ষে গিয়ে তার হয়ে কথা বলে, এসব নকশির মনে একটা সুন্দর চিন্তা ভাবনার সৃষ্টি করেছে। যদিও বা এখনো সে মেহরাবকে মন থেকে পুরোপুরি মেনে নিতে পারেনি, কিন্তু তবুও আগের মতো এতটা ঘৃণাও করতে পারছে না। নকশি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরোতেই দেখতে পায় মেহরাব তৈরি হয়ে কোথাও বের হচ্ছে। নকশি সেদিকে বিশেষ একটা খেয়াল না করে বিছানায় এসে বসলো। বিছানায় বসতে না চাইতেও তার নজর চলে গেল মেহরাবের দিকে। মেহরাব এমনিতেই যথেষ্ট সুদর্শন। উপরত্ন যখন ড্রেসিং টেবিলের সামনে সাজছিল তখন তাকে আরো বেশি আকর্ষণীয় লাগছিল। নকশি বুঝতে পারছিল না এটা কি হচ্ছিল তার সাথে। মনে মনে নিজেকেই নিজের তিরস্কার করে বলছে, এসব আমি কি ভাবছি? এই মাফিয়াকে নিয়ে এমন ভাবনা শোভা পায় না। আমার এমন ভাবলে চলবে না। এসব আমি কি ভাবছি? এই মাফিয়াকে নিয়ে এমন ভাবনা শোভা পায় না। আমার এমন ভাবলে চলবে না। মনে মনে এমন ভাবনা ভাবলেও বাস্তবতাটা যেন সম্পূর্ণ ভিন্ন। নকশি চাইলেও আর আগের মতো মেহরাবকে ঘৃণা করতে পারছিল না, বরং অন্যরকম এক ভালো লাগার অনুভূতি খেলা যাচ্ছিল তার মনে। অন্যদিকে মেহরাবও আর চোখে দেখে যাচ্ছিল, তার চোখেও দেখতে পাওয়া যাবে নকশির প্রতি একরাশ মুগ্ধতা। তবে কি এই ভিন্ন দুই হৃদয়ের সন্ধি হতে আর বেশি দেরি নেই। মেহরাব সম্পূর্ণ তৈরি হয়ে নকশির সম্মুখে এসে বলে, আমি আজ একটা জরুরি কাজে শহরের বাইরে যাচ্ছি, 2-3 দিন পর ফিরবো। তুমি নিজের যত্ন নিও।
নকশি ঘাড় তেরামো করে বলল, আমি কোনো ছোট বাচ্চা নই, নিজের খেয়াল নিজেই রাখতে পারবো। আপনাকে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না, বুঝলেন? মেহরাবের কেন জানি নকশির মুখ থেকে এমন তিক্ত কথা শুনে রাগের বদলে তীক্ষ্ণ ব্যথা অনুভব হয়। সে জানে না এমন হচ্ছে কেন। কিছুদিন আগে তো নকশির এমন তেজালো কথা তার গায়ে আগুন জ্বালিয়ে দিত, অথচ এখন এসব কথা তার মনে বিষাদ সিন্ধুর জন্ম দেয়। এখন কেন জানি মেহরাব ধীরে ধীরে তার মনের অনুভূতিগুলো উপলব্ধি করতে পারছে। তার মনে নকশির প্রতি যে ভাবনা, তার যে পরিবর্তন ঘটছে ধীরে ধীরে, সেটা এখন সুস্পষ্ট উঠেছে তার কাছে। যে মেয়েটাকে একসময় উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য বিয়ে করেছিল, এখন কিনা তারই প্রেমে পড়ে গেছে। ব্যাপারটা বেশ দারুণ লাগলো মেহরাবের কাছে। সাথে সাথে সে নিজের মনে সব পরিকল্পনাও করে নিল। মেহরাব নকশির রাগী মুখের দিকে তাকিয়ে কিঞ্চিত হেসে মনে মনে বলল, এই মেহরাব হারতে শেখেনি নকশি, কিন্তু তোমার প্রেমে হেরে গেছে। তবে না, আমি হার স্বীকার করব না, বরঞ্চ তোমাকে নিজের কাছে নেব। এর জন্য যা যা দরকার আমি করব। আমাকে শুধু একটা বার ফিরে আসতে দাও, তারপর আমি তোমার মন জয়ের বিশাল এক মিশনে নেমে পড়ব। এমন ভাবনা ভেবেই মেহরাব নীরবে প্রস্থান করলো। মেহরাব বেরিয়ে যাওয়ার পরে নকশি করুণ দৃষ্টিতে তাকায় দরজার দিকে। তখন মেহরাবকে ওভাবে কঠিন করে কথা বললেও এখন তার মোটেই ভালো লাগছে না। বারবার মনে হচ্ছে যাওয়ার সময় এমন কঠিন কথা না বললে ভালো হতো। এমন ভাবনা মনে আসতেই সে নিজেকে বুঝ দিল, না, আমি যা করেছি একদম ঠিক করেছি। ওই মাফিয়া এমন ব্যবহারই ডিজার্ভ করে, বরঞ্চ আমার উচিত ছিল আরো খারাপ ভাষা প্রয়োগ করা। উর্মির মন আজ ভীষণ অস্থির হয়ে রয়েছে। আজ সকাল থেকেই এমন হচ্ছে তার সাথে। বারবার মনে হচ্ছে কোনো বিপদ হতে চলেছে। এমন ভাবনা পাশে রেখে উর্মি কুন্দনের বাড়ির রান্নাঘরে গেল। কাবেরী বেগম রান্নায় ব্যস্ত ছিলেন। উর্মিকে দেখে তিনি মৃদু হাসলেন। আসলে এই কয়দিনে উর্মির সাথে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছে তার। প্রথম দিকে যদিও বা তিনি উর্মিকে একদম সহ্য করতে পারতেন না, বারবার মনে হতো এই মেয়ে তার ছেলের সাথে ছলনা করেছে, কিন্তু তারপরেও এই মেয়েটির মিষ্টি ব্যবহার আর আচরণ দেখে বেশি দিন দূরে ঠেলে রাখতে পারেননি। এখন তিনিও চান কুঞ্জনের সাথে উর্মির সম্পর্ক ভালো হয়ে যাক। উর্মির রান্না করে আসতে তিনি হেসে বললেন, এসো উর্মি। উর্মি এসে কাবেরী বেগমের উদ্দেশ্যে বললেন, আচ্ছা আন্টি, এই পৃথিবীতে কেউ কোনো খারাপ কাজ করলে তার শাস্তি এই দুনিয়াতেই পেতে হয়, তাই না? কাবেরী বেগম রান্নার দিক থেকে মনোযোগ সরিয়ে উর্মির দিকে তাকিয়ে বললেন, হঠাৎই প্রশ্ন যে? উর্মি একটি দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম আন্টি। ভালো খারাপ সবকিছুর পার্থক্য ভুলে গিয়েছিলাম। কুজনকে নিজের করে পাওয়ার জন্য আমার উপায় ভুল ছিল। আমার উচিত ছিল ভালোবেসে ওর মন জয় করার চেষ্টা করা, কিন্তু আমি সেটা করিনি। আমি ভুল পথ বেছে নিয়েছি, আর তার ফল এই 5 মাস ধরে ভোগ করে চলেছি। এই 5 মাসে কুজন একবারও আমার সাথে ভালো ব্যবহার করেনি, সব সময় আমার ওপর খারাপ ব্যবহারই করেছে। কোনো সময় তো গায়েও হাত দিয়েছে। আমি বুঝি এইসবেরই ডিজার্ভ করি, কিন্তু ও যে একটা কথা বারবার জোর দিয়ে বলছে যে আর 1 মাস পর আমাকে ডিভোর্স দেবে। এমনটা আমি হতে দিতে চাই না আন্টি। আমি ওর থেকে আলাদা হতে চাই না। আমি কুজনের স্ত্রী হয়েই থাকতে চাই। যদি ওর স্ত্রী হয়ে বাঁচতে না পারি, তাহলে ওর স্ত্রী হয়ে মরতে চাই। চুপ করো উর্মি, এমন কথা বলতে নেই। তুমি যা করেছো তা কোনো ভুল নয়, অন্যায়। এই জন্যই আমিও প্রথম দিকে তোমায় মেনে নিতে পারিনি। তবে এখন দেখো, আমি তোমার উপর নরম হয়েছি। তুমি আল্লাহর উপর ভরসা রাখো, দেখবা একদিন কুজনও তোমার উপর নরম হবে। কুজনকেই তো এই বিষয়টা নিয়ে বেশি সাফার করতে হয়েছে, তাই ও সবটা স্বাভাবিকভাবে মানতে পারছে না। তবে দেখে নিও, এক সময় ও তোমাকে ঠিক নিজের স্ত্রী হিসেবে মেনে নেবে। আমার মনে হয় না এই সৌভাগ্যটা হবে। বলে উর্মি রান্নাঘর থেকে বেরিয়ে আসে। এমন সময় কুন্দন রান্নাঘরে প্রবেশ করছিল। উর্মিকে দেখেই বিরক্তির দৃষ্টি ফেলে তাকে পাশ কাটিয়ে চলে যায়। উর্মি মাথা নিচু করে নেয়। কুন্দনের চোখের দিকে তাকালে যে সে নিজের জন্য ঘৃণা ছাড়া কিছুই দেখতে পায় না। ভীষণ কষ্ট হয় তার। কুন্দন রান্নাঘরে গিয়ে কাবেরী বেগমকে উদ্দেশ্য করে বলে, আম্মু, আমি একটু শাহবাগের ওইদিকে যাচ্ছি।
ওখানে কেন? শুনলাম তো শাহবাগে নাকি কিসব আন্দোলন টান্দোলন হচ্ছে। আমি সেই আন্দোলনেই যোগ দিতে যাচ্ছি। তুই কি পাগল হয়ে গেলি নাকি কুজন? ওখানে গেলে কত বিপদ হতে পারে জানিস না? আমি একদম ঠিক আছি আম্মু। বিপদের ভয়ে পিছিয়ে থাকে কাপুরুষরা, আমি তেমন নই। কাবেরী বেগম এরূপ এরপর কুঞ্জনকে আটকানোর আরো অনেক চেষ্টা করেন, কিন্তু কুঞ্জন তার কোনো কথা না শুনে বেরিয়ে যায়। যাওয়ার সময় উর্মি পিছন থেকে বলে ওঠে, না গেলে হয় না? তোর পরামর্শ চেয়েছি আমি। উর্মি দমে যায়। বিকেল 4:46 টিভি খুলে বসতেই উর্মি ব্রেকিং নিউজে দেখলো শাহবাগে আন্দোলনকারীদের উপর পুলিশের হামলা, এমনকি উপর মহল থেকে নাকি গুলি করারও আদেশ দেওয়া হয়েছে। এই নিউজটা দেখে উর্মির প্রাণ কেঁপে উঠল। মনে পড়ে গেল কুঞ্জনের কথা। কুঞ্জনের কথা ভেবে দুশ্চিন্তা হলো খুব। উর্মি আর থাকতে পারলো না। নিউজটা দেখেই ছুটে বাড়ি থেকে বের হলো। তো অটোরিকশা সিএনজি করে শাহবাগ যাওয়ার চেষ্টা করলো, কিন্তু কেউ ওইদিকে যেতে চাইলো না। শেষে একজন সিএনজি চালক বেশি টাকার বিনিময়ে শাহবাগ থেকে কিছুটা দূরে নিয়ে যেতে রাজি হলো। উর্মি সেই সিএনজিতে উঠলো। শাহবাগের কাছাকাছি এসেই ভাড়া মিটিয়ে নেমে পড়লো। অতঃপর জোরে ছুট লাগালো। ছুটতে ছুটতে বার কয়েক হোঁচট খেয়ে পড়লো, তবু থামলো না। একটু এগিয়ে শাহবাগের কাছাকাছি যেতে দেখতে পেল পুলিশ আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করছে, টিয়ার গ্যাস ছুড়ছে। এর মধ্যে হঠাৎ তার নজর যায় একজন পুলিশ অফিসারের দিকে, যিনি বন্দুক তাক করে আছেন। বন্দুকের নিশানা বরাবর তাকাতেই উর্মির চোখ কপালে ওঠে। আন্দোলনকারীদের মিছিলে একদম সম্মুখ সারিতে দাঁড়িয়ে কুঞ্জন। দেখে বোঝাই যাচ্ছে সে আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিপদ আঁচ করতে পেরেই উর্মি ছুটে গেল সেদিকে। পুলিশ কর্মকর্তাকে বন্দুক নিয়ে দিয়ে কুঞ্জনকে নিশানা করে গুলি ছোড়েন। উর্মি একদম সঠিক সময়ে এসে কুঞ্জনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন, যার ফলে গুলি তার বুক ভেদ করে যায়। উর্মি লুটিয়ে পড়ে মাটিতে। কুঞ্জন উর্মির নাম ধরে চিৎকার করে এগিয়ে আসে, তার মাথা তুলে নিজের কোলে রাখে। উর্মিকে উদ্দেশ্য করে বলে, এখানে কেন আর এসব কি? উর্মি ধরে আসা কণ্ঠে বলল, আমি আজ ভীষণ খুশি কুজন, তোমার জন্য নিজের জীবন দিতে পারলাম। তুমি বলেছিলে না আমাকে আমি যেন তোমার জীবন থেকে চলে যাই, আজ আমি তোমার ইচ্ছাটা পূরণ করলাম। চুপ, একদম চুপ। কিছু হবে না তোর। আমি এখনই তোকে হাসপাতালে নিয়ে যাব। আমার হাতে আর বেশি সময় নেই কুজন, আমার একটা শেষ ইচ্ছা পূরণ করবে, আমাকে নিজের স্বীকৃতি দিবে নিজের স্ত্রীর। হ্যাঁ, তুই আমার স্ত্রী উর্মি। এবার মরে গেলেও আমার ক্ষতি নেই। ইহকাল হয়তো আমাদের দুজনের হৃদয়ের সন্ধি হয়নি, কিন্তু পরকালে নিশ্চয় হবে। আমি তোমার অপেক্ষায় করব। বলে শেষ নিঃশ্বাস ত্যাগ করে উর্মি। উর্মি মারা গেছে এটা উপলব্ধি করতে পেরে কুঞ্জন উর্মির নাম নিয়ে জোরে চিৎকার করে ওঠে। নকশা কয়দিন মেহরাবকে খুব মিস করতে লাগলো। আগে যে লোকটাকে পছন্দ করতো না, এখন তার বিরহে প্রচন্ড রকম যন্ত্রণা দিচ্ছে মনে। নকশা একটা দীর্ঘশ্বাস ফেললো, অতঃপর চোখ দুটো বন্ধ করলো। কিন্তু কি আশ্চর্য, তার চোখে ভেসে উঠলো মেহরাবের চেহারা। নকশা নিজেও বুঝতে পারলো না এটা কি হলো তার সাথে। তবে সে কি ওই মেহরাব মাফিয়ার প্রেমে পড়ে গেল? ভাবতেই নকশির মন কেমন জানি করতে লাগলো। সত্যটা মন মানতেই যেন চায় না। সামান্য পরিমাণে শ্বাস নিয়ে সে বলে ওঠে, না, আমি আর এসব নিয়ে ভাববো না। যত ওনাকে ভোলার চেষ্টা করি আরো বেশি মনে পড়ে। এমন চলতে থাকলে তো আমি ওনার প্রেমেই। কথা বলতে গিয়ে থেমে যায় নকশি। তার মুখে লাজুক হাসি দেখা দেয়। নকশি এবার স্বগতোক্তি করতে বাধ্য হয় যে সে মেহরাবের প্রেমে পড়ে গেছে। এবং মুস্কান উর্মির জানাজা শেষে বাড়ি ফিরল। দুজনই কুঞ্জনকে অনেক সান্ত্বনা দিয়েছে নিজেকে ঠিক রাখার। তবে তারা বুঝতে পারছে কুঞ্জনের মনের অবস্থা এখন খুব একটা ভালো না। অবশ্য ভালো না হওয়াই স্বাভাবিক। যা সব ঘটে গেল তাতে যে কারোরই মন খারাপ হবে। কুঞ্জন এখন কি ঝক্কির মধ্যে দিয়ে যাচ্ছে যে তার মধ্যে কি চলছে তা বোঝাই যায়। তবুও মুস্কান বাড়ি ফিরে কুঞ্জনের জন্য হা হতাশ করতে লাগলো। এর মধ্যে হঠাৎ সে নিজের মাথায় ঘুরে পড়ে গেল। আরিফ চিন্তায় পড়ে গেল। সাথে সাথে মুস্কানকে নিয়ে রুমে গেল। ফোন করলো ডক্টরকে। ডক্টর এসে চেক আপ করে বলল, কি খবর? আপনি বাবা হতে চলেছেন। আরিফের মনে যেন খুশির হাওয়া বয়ে যায়। এত খুশির খবর যে পাবে সেটা কল্পনাও করেনি সে। মুস্কানও ততক্ষণে জ্ঞান ফিরে আড়মোড়া ভেঙে উঠে পড়ে। আরিফ মুস্কানকে জড়িয়ে ধরে বলে, মুস্কান, আমাদের জীবনে নতুন অতিথির আগমন ঘটতে চলেছে। আমরা মা বাবা হতে চলেছি।
মুস্কান কথাটি শুনে খুব একটা খুশি হতে পারেনি। তবে আরিফের মুখ রাখতে মেকি হাসে হাসে, তবে মনে মনে বলে, আমি কিভাবে এখন বাচ্চা নিতে পারি? কেবল আমার মেডিকেলের প্রথম বর্ষ চলছে, এখন বাচ্চা নিলে তো আমার ক্যারিয়ার ঝুঁকিতে পড়বে। না, আমার এমন কিছু করা যাবে না। আমার এত দিনের স্বপ্ন ডাক্তার হওয়া, সেই স্বপ্নটাই আগে পূরণ করতে হবে। মা তো চাইলে পরেও হওয়া যাবে, কিন্তু একবার বাচ্চার মা হয়ে গেলে পরে আর ডাক্তার হওয়ার সুযোগই পাবো না। তাই আমি এখনই কোনো বাচ্চা নিতে পারবো না। পরে আরিফের সঙ্গে এই বিষয়টা নিয়ে কথা বলতে হবে। নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য এখন আমাকে এমন কিছু করতেই হবে। নকশি মোনালিসার সাথে বসে গল্প করছিল। বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করার এক পর্যায়ে নকশি মোনালিসাকে শোধায়, আচ্ছা, তোমার ভাইয়া এই পথে আসলো কিভাবে? ভাইয়া কিভাবে মাফিয়া হলো সেটা জানতে চাইছো তো? হ্যাঁ, আমি সেটাই জানতে চাইছি। আসলে আমাদের দুজনের বাবা ছিলেন একজন কুখ্যাত সাধারণ ব্যবসায়ী, ভীষণ সৎ একজন মানুষ। তিনি একদম সাধারণ জীবনযাপন করতে পছন্দ করতেন, কিন্তু আমরা সেরকম ছিলাম না। আমি আর মম সবসময় আড়ম্বরপূর্ণ জীবন চাইতাম, আর ভাইয়া তো বাবার আদর্শে মানুষ হয়েছিল। ভাইয়া সবসময় বলতো বড় হয়ে অনেক বড় পুলিশ অফিসার হবেন, আর সেই সব প্রস্তুতিও নিচ্ছিল। ভাইয়া অনেক মেধাবী ছাত্র ছিল, পড়াশোনা কমপ্লিট করে পুলিশে জয়েন করার প্রস্তুতিও নিয়ে ফেলেছিল। কিন্তু এমন সময় আব্বু এক মাফিয়ার বিরুদ্ধে সাক্ষী দেওয়ায় সে তাকে মেরে ফেললো। তাও ভীষণ জঘন্যভাবে মেরে তার গোস্ত কেটে টুকরো টুকরো করে কুকুরকে খাওয়ালো। কোনো ছেলেরই বাবার এমন অবস্থা মেনে নেওয়া সম্ভব না। ভাইয়াও পারেনি, প্রতিশোধের নেশা ভেসে ওঠে তার মধ্যে। কিন্তু বললেই তো আর এমন বড়লোকের বিরুদ্ধে রুখে দাঁড়ানো যায় না। ভাইয়া আইনের সাহায্য নিতে চায়, কিন্তু পুলিশ ওই বড় মাফিয়ার ভয়ে কিছুই করতে পারেনি। মাফিয়া টাকা দিয়ে সব ম্যানেজ করে নিয়ে মিথ্যা গল্প ফাঁদে। এই ঘটনায় ভাইয়ার জীবন বদলে দেয়। ভাইয়া মনে করে আইন, ন্যায়, সততা এসব ভুয়া, সব ফক্কিকার। তাই তো সে ন্যায় ভুলে প্রতিশোধের জন্য অন্যায়ের পথ বেছে নেয়। ওই মাফিয়ার ওপর প্রতিশোধ নিতে নিজেও অন্ধকার জগতে প্রবেশ করে। একসময় হয়ে ওঠে কুখ্যাত মাফিয়া, গড়ে তোলে নিজের সাম্রাজ্য। এরপর ভাইয়া বাবার মৃত্যুর প্রতিশোধও নেয়, কিন্তু তারপরও এই অন্ধকার জগৎ থেকে ফিরে আসতে পারেনি। কেন পারিনি? এর জন্য সম্পূর্ণ দায়ী মম। ভাইয়া মাফিয়া হয়ে অনেক ধনী হয়ে গেছিল। মম তো বরাবরই উচ্চাকাঙ্ক্ষী ছিলেন। তাই ভাইয়া যখন মাফিয়া হয়ে এত ধনী হয়ে গেল, তখন মম ভাইয়াকে নানা রকমে বোঝাতে লাগলো। এমনও বলল যে সে এখন এসব ছেড়ে দিলে আমাদের পরিবারের ওপর, বিশেষ করে আমার ওপর বিপদ আসতে পারে। ভাইয়া আমাকে ভীষণ ভালোবাসেন, তাই আমার বিপদের আশঙ্কা থেকে এই পথ আর ছাড়েননি। ধীরে ধীরে এই অন্ধকার জগতের সাথে মানিয়েও নিলেন। একসময় মমের সব ধান্দাবাজি বুঝতে পারলেও তখন তার আর কিছুই করার ছিল না, কারণ ততদিনে অনেক দেরি হয়ে গেছে। এখন ভাইয়া এই জগতে এমন ভাবে আটকে গেছে যে চাইলেও বের হতে পারবে না। নকশি দৃঢ়ভাবে বলে ওঠে, আমি ওনাকে এই অন্ধকার জগৎ থেকে বের করবই। একদম ওনাকে ওনার আগের জীবনে ফিরিয়ে নিয়ে যাব, আর এটাই আমার চ্যালেঞ্জ। মুস্কান বাচ্চা নষ্ট করার কথা বলতেই আরিফের সর্বাঙ্গ জ্বলে ওঠে। পৃথিবীর অনুভূতি উপলব্ধি করার আগেই যে এমন কিছু শুনতে হবে সেটা সে ভাবতেও পারেনি। আরিফ মুস্কানের উপর গর্জে উঠে বলল, কিভাবে এমন কথা বললা? আমার কথাটা মন দিয়ে শুনুন আরিফ, আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ভাবুন। আমাদের দুজনের বয়স এখন বাচ্চা নেয়ার জন্য যথেষ্ট কম। আমার ক্যারিয়ার পড়ে আছে, রুহিকে একা সামলাতেই আমি হিমশিম খাই। সেখানে আরেকটা বাচ্চা হলে আমাদের জন্য সেটা বড় সমস্যা তৈরি করবে। তাই বলে তুমি একটা বাচ্চাকে? দেখুন, এটা কোনো বড় ব্যাপার না, অনেকেই এমন করে, এটা স্বাভাবিক। তাছাড়া আমরা তো চাইলে পরেও আবার বাচ্চা নিতে পারি। আরিফ রাগান্বিত হয়ে বলল, তোমার মন বলে কিছু নেই। মেয়েরা নাকি মা হওয়ার জন্য অপেক্ষায় থাকে। কত মেয়ে সন্তান জন্ম দিতে পারে না, এই জন্য প্রতিদিন আল্লাহর দরবারে ঠুকে কাঁদে। আর তুমি? থাক, আমি আর কিচ্ছু বলবো না। আমার একটাই কথা, আমি এই বাচ্চা চাই। তুমি যদি সামলাতে না পারো কোনো ব্যাপার না, প্রয়োজনে আমি সারাদিন বাড়িতে পড়ে থাকবো, তবু আমার এই বাচ্চাটা চাই। আরিফকে কোনোভাবে বোঝাতে না পেরে মুস্কান হাল ছেড়ে দিল। অতঃপর বলল, মনে রেখো কিন্তু এই বাচ্চার সব দায়িত্ব তোমাকেই নিতে হবে, পরে কিন্তু আমাকে বলতে পারবে না। মেহরাবের ফেরার অপেক্ষায় দিন গুনতে লাগলো নকশি। এর মধ্যে যে তার পেছন পেছন নতুন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে সেটা সে ভাবতেও পারেনি।
মেহরাবের মা মালিনী বেগম নকশিকে কোনোভাবে মেনে নিতে পারেন না, তাই তিনি ষড়যন্ত্র করতে থাকেন কিভাবে নকশিকে মেহরাবের জীবন থেকে সরানো যায়। আর এই থেকেই তিনি যোগাযোগ করেন মেহরাবের প্রধান শত্রু বলে বিবেচিত অন্য এক মাফিয়া আমানের সাথে। আমান তো মালিনী বেগমকে নিজের আস্তানায় দেখে খুব অবাক হয়ে যান, অতঃপর বলেন, আপনি আমার শত্রু মেহরানের মা না? আপনি এখানে কি করছেন? মালিনী বেগম সামান্য হেসে বলেন, তোমার মনে আছে কিনা আমি জানি না, কিন্তু তুমি একসময় আমার কাছে জানতে চেয়েছিলে মেহরাবের কোনো দুর্বলতা আছে কিনা, আর এটা বলার বিনিময়ে আমাকে অনেক টাকাও অফার করেছিলে। ও হ্যাঁ, মনে পড়েছে, কিন্তু সেটা তো অনেক দিন আগের কথা। আর আমার যতদূর মনে পড়ে আপনি বলেছিলেন আপনার ছেলে মানে মেহরাবের কোন দুর্বলতাও নেই। এতদিন তো ছিল না, কিন্তু এখন আছে। কি সেই দুর্বলতা? ওর স্ত্রী নকশি এখন ওর একমাত্র দুর্বলতা। আমার মনে হয় যদি তুমি নকশিকে কোনোভাবে নিজের বাগে আনতে পারো তাহলেই মেহরাবকে জব্দ করতে পারবে। কিন্তু এটা কি এত সহজে হবে? ওই নকশি যদি মেহরাবের সব থেকে বড় দুর্বলতা হয় তাহলে নিশ্চয়ই মেহরাব ওকে রক্ষার জন্য কঠিন ব্যবস্থা করে রেখেছে। মেহরাব এখন কিছু জরুরি কাজের জন্য বাইরে আছে, আর এটাই তোমার জন্য মোক্ষম সুযোগ। তাছাড়া আমি তো আছি তোমার হেল্প করার জন্য। সত্যি বলছেন তো? আমাদের সাথে কিন্তু কোনো চালাকি করার চেষ্টা করবেন না। আমি তেমন কিছুই করব না, শুধু আমার অ্যাকাউন্টে একটু বেশি টাকা ঢুকে দিও, তাহলেই আমি খুশি। বলে দাঁত কেলিয়ে হাসেন আর মনে মনে বলেন, এভাবেই এক ঢিলে দুই পাখি মারবো আমি। ওই নকশিকেও পথ থেকে সরাবো, টাকাও পাবো, আবার মেহেরাবও আমাকে অপমান করার উপযুক্ত জবাব পাবে। এই কদিনে মোনালিসার সাথে বেশ ভাব হয়ে গেছে নকশির, তাই তো দুই ননদজাম মিলে এখন একসাথে গল্প করে। তাদের এই গল্পের মাঝেই হঠাৎ ঢুকে পড়েন মালিনী বেগম। তিনি এসে বললেন, কি এত গল্প করছো তোমরা? মালিনী বেগমকে দেখেই নকশি চুপ হয়ে যায়। কেন জানি তার কাছে মালিনী বেগমকে খুব একটা সুবিধার মনে হয় না। মোনালিসা নিজের মায়ের উদ্দেশ্যে বলে, মম, তুমিও এসে আমাদের সাথে গল্পে যোগ দাও না। জানো, ভাবি না অনেক কিছু জানে, ভাবির সাথে গল্প করে অনেক মজা। তাই নাকি? কিন্তু তোমার ভাবি তো মনে হয় আমার উপস্থিতিতে খুব একটা খুশি হয়নি। নকশির সাথে সাথে বলে ওঠে, না না, তেমনটা হয়। আমি আসলে সেরকম কিছু ভাবিনি। আপনি চাইলে আমাদের আড্ডায় যোগ দিতেই পারেন। মালিনী বেগম নাটক করে বললেন, আমি জানি শুরুর দিকে তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। আসলে আমি ভেবেছিলাম তুমি আমার ছেলের যোগ্য নও, সেই থেকে আমি এমন করে ফেলেছি। তুমি এই বিষয়টা নিয়ে আমার উপর রাগ করে থেকো না। আমি এমনটা ভাবিনি। আমাদের সম্পর্কটা স্বাভাবিক শাশুড়ি বৌমার মতো করতে চাই আমি। মালিনী বেগমের কথায় নকশি মোনালিসা দুজনে খুব খুশি হয়। তাদের দুজনের কাছে মনে হয় সবটা এখন ভালোর দিকে যাচ্ছে। যদি তারা মালিনী বেগমের মনে লুকিয়ে থাকা জঘন্য পরিকল্পনার ব্যাপারে জানতো তাহলে হয়তো এমন ভাবনা থেকে বেরিয়ে আসতো। পরের দিন মোনালিসা তার বান্ধবীদের সাথে বাইরে আড্ডা দিতে চলে যায়। এই সুযোগটাই কাজে লাগান মালিনী বেগম। নকশির সাথে দেখা করে তাকে বলেন, সারাদিন আমি এভাবে বাড়িতে বসে থাকতে ক্লান্ত হয়ে গেছি। চলো না দুজন শাশুড়ি বৌমা মিলে বাইরে থেকে কোথাও ঘুরে আসি। নকশির এভাবে বাড়িতে চার দেওয়ালের মধ্যে থাকতে ভালো লাগছিল না, তাই সেও মালিনী বেগমের সাথে একমত জানিয়ে বলে, হ্যাঁ চলুন, যাওয়াই যাক। দুজনে বেরোতে চাইলে কুদ্দুস তাদের রেখে বলে, আপনারা কোথায় যাচ্ছেন? মালিনী বেগম বিরক্ত হয়ে বললেন, আমরা দুজন একটু বাইরে ঘুরতে যাচ্ছি। কেন, তোর কোনো অসুবিধা আছে? না ম্যাডাম, আমার আবার কি অসুবিধা, কিন্তু বস তো আমায় বলে গেছে ওনার স্ত্রীকে সবসময় নজরে রাখতে আর পাহারা দিতে, তাই আপনারা যেখানে যাবেন আমিও সেখানে যাব। তোকে আমাদের সাথে আসতে হবে না কুদ্দুস। আমরা দুজন শাশুড়ি বৌমা একটু ঘুরতে যাব, সেখানেও গার্ডস থাকবে, এটা একদমই ভালো লাগবে না। নকশি, তোমার কি ভালো লাগবে? এখানেও গার্ড থাকবে, এটা একদম ভালো লাগবে না। নকশি, তোমার কি ভালো লাগবে? নকশিরও এটা ভালো লাগে না, তাই সে বলে,
হ্যাঁ, আমিও চাই না আপনি আমাদের সাথে আসুন, আমরা দুজনেই যাব। কিন্তু মেহরাব স্যার? মালিনী বেগম বললেন। ওকে আমি ম্যানেজ করে নেব। কুদ্দুস আর কোনো বাধা প্রদান করে না। ঘুরতে ঘুরতে একটা নির্জন নিরিবিলি জায়গায় চলে আসে দুজন। সন্ধ্যা হয়ে যাচ্ছে দেখে নকশি মালিনী বেগমকে বলেন। মালিনী বেগম উচ্চস্বরে হাসতে থাকেন, হাসতে হাসতে বলেন, তোর আর ফেরা হবে না। ওইদিকে তাকিয়ে দেখ, তোকে নেওয়ার জন্য কারা এসেছে। নকশি পাশে তাকাতেই দেখতে পায় কিছু বন্দুকধারী লোক। ভয়ে তার অন্তরাত্মা কেঁপে ওঠে। তাদের মধ্যে থেকে আমান বলে ওঠে, এই তাহলে মেহরাবের সবচেয়ে বড় দুর্বলতা। এবার আমাকে আমার যোগ্য অ্যামাউন্ট দাও। আমান বাঁকা হেসে বলে, এত কাঁচা খেলোয়াড় যে আমি নই। ওই তোরা সবাই এদের দুজনকে তুলে নে। এবার ওই মেহরাবকে আমি চরমভাবে জব্দ করতে পারবো, কারণ ওর মা এবং স্ত্রী দুজনই আমাদের নাগালে। তুমি কিন্তু আমাকে ঠকাচ্ছ আমান। মানুষ ঠকানো আমার রক্তে মিশে আছে বলে বিকট হাসি দেয় আমান। অতঃপর তারা জোরপূর্বক নকশি আর মালিনী বেগমকে ধরে নিয়ে যায়। মেহরাব বাড়িতে ফিরে নকশিকে দেখতে না পেয়ে ঘাবড়ে যায়। তড়িঘড়ি করে কুদ্দুসকে ডেকে জিজ্ঞেস করে, নকশি কোথায়? ভাবি তো আপনার মায়ের সাথে ঘুরতে গেছে। হোয়াট? তুই ওদের একা ছাড়লি কেন? তোকে না বলেছিলাম নকশিকে সব সময় পাহারায় রাখতে? আমি যেতে দিতে চাইনি, ওনারাই জোর। এর মধ্যে মেহরাবের ফোন বেজে ওঠে। ফোন রিসিভ করতেই আমান অট্ট হাসি দিয়ে বলে, তোর মা আর বউ আমার কবজে আছে। যদি তাদের বাঁচাতে চাস তো চলে আয়, আমার রাস্তা নাই। ইউ কাওয়ার্ড! ওদের কোনো ক্ষতি হলে আমি কিন্তু তোকে ছাড়বো না। চিন্তা করিস না, ওদের কিছুই করব না। তার বিনিময়ে তোকে নিজেকে স্ট্যান্ডার্ড করতে হবে। বলেই আমান ফোন রেখে দেয়। নকশি চিৎকার দিয়ে বলে, একবার শুধু মেহরাবকে আসতে দে, তারপর তোদের সবাইকে উচিত শিক্ষা দেবে। আমান অট্ট হাসিতে ফেটে পড়ে বলে, আজ আমি তোদের সবাইকে জাহান্নামে পাঠানোর ব্যবস্থা করব, শুধু দেখে যা। মেহরাব হাজির হয়েছে আমানের থানায়। সাথে এনেছে নিজের গ্যাংয়ের সকল সদস্যদের নিয়ে। মেহরাব আজ আমানকে দেখিয়ে দিতে চায় মৌসাকে ডিল মারলে তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু আমানের আস্তানায় এসে সে হতবাক হয়ে যায়। কারণ জায়গাটা পুরোপুরি ফাঁকা ছিল। রাগে মেহরাবের হাত পায়ের রক্ত টনটন হয়ে যায়। এই মুহূর্তে আমানকে হাতের কাছে পেলে যে সে কি করত সেটা নিজেও ভালো জানে না। মেহরাবের এমন ভাবনার মাঝেই তার ফোনে কল দেয় আমান। মেহরাব ফোনটা রিসিভ করে চিৎকার করে বলে ওঠে, কুত্তার বাচ্চা, কোথায় তুই? কুল কুল মাই ডিয়ার এনিমি। এত উত্তেজিত হতে নেই, এত উত্তেজনা হার্টের জন্য ভালো না। শোন, আমার মা ও স্ত্রীর গায়ে যদি একটা আঁচড় পড়ে না, বিলিভ মি, আমি তোকে একদম শেষ করে দেব। তোর মা আর তোর বউয়ের কিচ্ছু হবে না, কিন্তু সেই জন্য তোকে আমার কথা মতো কাজ করতে হবে। শুয়োরের বাচ্চা! আমাকে গালে দিয়ে তোর কোনো লাভ নেই। তোকে একটা ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, দ্রুত সেখানে চলে আয়। আর হ্যাঁ, একদম একা আসবি, কাউকে সাথে নিবি না। কোনো চালাকি করার কথা মাথাতেও আনবি না, না হলে কিন্তু ওদের একটাকেও খালাস করে দিব। মেহরাব ফোনটা রেখে দেয়। পরপর নিজের গ্যাংয়ের সবাইকে উদ্দেশ্য করে বলে, তোমরা সবাই এখানে থাকো, আমি আমার মা ও বউকে উদ্ধার করতে যাচ্ছি। কুদ্দুস সাথে সাথে আপত্তি জানিয়ে বলে ওঠে, এসব আপনি কি বলছেন বস? আমরা এভাবে একা একা আপনাকে যেতে দিতে পারি না। কুদ্দুস, আমি যা বলছি তাই শোন, জেদ করিস না। ওই আমান বলেছে আমাকে একা যেতে, না হলে ও ওদের কোনো ক্ষতি করে দেবে। কিন্তু বস, আপনি একা গেলে ওদের সাথে একা কিভাবে পেরে উঠবেন? আমার সামর্থ্য সম্পর্কে কি তোর বোন ধারণা নেই? তুই কি আমাকে দুর্বল ভেবেছিস নাকি? আমি চাইলে অনেক কিছুই করতে পারি, তাও সম্পূর্ণ একা। সেটা আমি জানি বস, কিন্তু কোনো কিন্তু না, এটা আমার একা লড়াই, আর আমি একাই লড়ব। আমান সব দুষ্ট পরিকল্পনা করে রেখেছে, এখন শুধু মেহরাবের আসার পালা। তারপরে সে নিজের চাল চালবে। এতদিন নিজের চিরশত্রুকে যোগ্য জবাব দিতে পারবে ভেবে আনন্দে নিচে উঠল আমানের মন। তার গ্যাংয়ের একজন সদস্য এসে তাকে খবর দিল, বস, ওই মেহরাব এদিকেই আসছে। আমান নিজের হাতে একটি রিভলভার নিয়ে অট্ট হাসি দিয়ে বলে, আসতে দে ওকে, আজও শেষ দিন হবে। এর মধ্যে মেহরাব প্রবেশ করে আমানের ডেরায়।
সে এসে হুঙ্কার দিয়ে বলে ওঠে, আমান, কাপুরুষ কোথাকার তুই? আমান মেহরাবের সামনে উপস্থিত হয়, বিকট হেসে বলে, এই তো রিয়ার, এখানে আমি। তোকে তো আমি। বলে মেহরাব আমানের কলার চেপে ধরে। আমান কলার ছাড়িয়ে দিয়ে বলে, একদম বাড়াবাড়ি করবি না, না হলে তোর মা ও তোর বউ মরবে। মেহরাব সরে আসে, চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিয়ে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। মুস্কান আজ মেডিকেলে যেতেই দেখতে পায় গাইনি বিভাগের সামনে বেশ জটলা। সে এগিয়ে যেতে দেখতে পায় একজন মহিলা বেশ কান্নাকাটি করছে। তাকে সামলানোর চেষ্টায় ব্যস্ত হয় তার পরিবারের সদস্যরা। মুস্কান ব্যাপারটা ঠাহর করতে পারে না। এর মধ্যে একজন নার্স এসে মহিলার স্বামীকে বলেন, ম্যাডাম, আপনাদের ডাক্তার ডাকছে, আপনারা ভেতরে চলুন। মহিলা চিৎকার করে বলতে থাকে, আমি যাব না কোথাও, ওখানে গেলে ওরা আমার বাচ্চাকে মেরে ফেলবে। অনেক জোরাজোরি করা হলেও মহিলাকে কোনোভাবে নিয়ে যাওয়া সম্ভব হয় না। অবশেষে তার স্বামী বাধ্য হয়ে তাকে নিয়ে প্রস্থান করলো। জট কাটতেই মুস্কান সে নার্সের কাছে গিয়ে শোধায়, এখানে কি হয়েছিল? ওই মহিলা আমার রিয়েক্ট করছিল কেন? আসলে ওনার প্রেগনেন্সিতে কিছু সমস্যা দেখা দিয়েছে, যার ফলে সন্তান জন্ম দেওয়ার ফলে ওনার মৃত্যুর ঝুঁকি আছে। এই জন্যই ডাক্তার ম্যাডাম ওনাকে বাচ্চা নষ্ট করার পরামর্শ দিয়েছিল, আর উনি এটা মানতেই চাইছেন না। ওনার একটাই কথা, উনি মরে গেলে মরে যাবেন, তবুও নিজের সন্তানের কোনো ক্ষতি হতে দিবেন না। সত্যি, একেই বলে মা, যারা নিজের সন্তানের জন্য নিজের জীবন দিতেও দুবার ভাবে না। এটুকু বলে নার্সটি চলে যায়। তিনি চলে যেতেই মুস্কান তার বলা কথাগুলো ভাবতে থাকে। অতঃপর নিজের পেটের উপর হাত রাখে। তার বিবেক তাকে প্রশ্ন করে, যেখানে মানুষ নিজের সন্তানের জন্য নিজের জীবন বলি দিতে দুবার ভাবে না, সেখানে সে সামান্য ক্যারিয়ার জন্য নিজের বাচ্চার জীবন বলি দিতে চাইছিল। নিজের উপর ঘৃণা জন্মায় মুস্কানের। সে নিজের পেটের উপর মৃদুভাবে স্পর্শ করে, অতঃপর স্বগতোক্তি করে বলে, আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি, কোনো চিন্তা করিস না, আমি তোর মা, নিজের ভুল বুঝে গেছি। আমি এখন অবশ্যই তোকে পৃথিবীতে আনবো। নিজের মাকে তুই ক্ষমা করে দিস না, এখন আরিফের কাছেও আমাকে ক্ষমা চাইতে হবে। আমান মেহরাবের মাথায় বন্দুক তাক করলো, অতঃপর বলল, নিজের মৃত্যুর জন্য প্রস্তুত হ। মেহরাব সুযোগ বুঝে বন্দুকটা কেড়ে নিল, অতঃপর নির্বিচারে গুলি করতে লাগলো আমানের গ্যাংয়ের সদস্যের উপর। কুদ্দুস ততক্ষণে মেহরাবের গ্যাংয়ের বাকি সদস্যদের নিয়ে হাজির হয়। দুই পক্ষের মধ্যে সংঘর্ষ লড়াই চলতে থাকে। অবশেষে যখন আমানের দল হারতে বসে, তখন আমান একটা জঘন্য চাল চালে। সবার অলক্ষ্যে বন্দুক তুলে নিয়ে সে সেই স্থানে যায় যেখানে নকশি আর মালিনী বেগমকে বন্দি করে রাখা হয়েছে। সবার নজর এড়ালেও মেহরাবের তীক্ষ্ণ নজর এড়াতে ব্যর্থ হয় সে। মেহরাব কিছু সময়ের মধ্যে আমানকে দেখে তার পিছনে যেতে থাকে। আমান দৌড়ে গিয়ে প্রথমে মালিনী বেগমের দিকে বন্দুক তাক করলো, বলল, আমি যদি আজ মরে যাই, তো মরার আগে ওই মেহরামের পুরো পরিবারকে শেষ করে দিয়ে তারপরে মরবো। বলেই গুলি চালিয়ে দেয় মালিনী বেগমের দিকে। মালিনী বেগমের বুক ভেদ করে যায় গুলি, তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এরপর যখনই সে নকশির গুলি করতে যাবে, তার আগে মেহরাব চলে আসে এবং গুলি করে আমানের মাথার খুলি উড়িয়ে দেয়। আমান সাথে সাথেই মারা যায়। মেহরাব গিয়ে নকশিকে বন্দিদশা থেকে মুক্ত করে। এরপরে তার নজর পড়ে মালিনী বেগমের দিকে। সে দৌড়ে গিয়ে তার মায়ের কাছে গিয়ে বসে পড়ে। মালিনী বেগম অনেক কষ্টে নিজের হাত দুটো জোর করে ক্ষীণ কণ্ঠে বলেন, আমাকে ক্ষমা করে দিও মেহরাব, আমি অনেক অন্যায় করেছি। আমার জন্য তুমি এই অন্ধকার জগৎ থেকে বেরিয়ে যেতে পারোনি, আর আমি নকশির ক্ষতি করার জন্য ওই আমানের সাহায্য করেছিলাম। কিন্তু দেখো, আমি নিজেই অন্যায়ের শাস্তি পেয়ে গেলাম, পারলে ক্ষমা করে দিও। বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মেহরাব নির্লিপ্ত চেয়ে রয়, হাজার হোক মাতো। তার চোখ দিয়ে নীরবে জল ঝরতে থাকে। এক সপ্তাহ পর নকশি খেয়াল করছে সেই দিনের ওই ঘটনার পর থেকে মেহরাব অনেক বদলে গেছে। আগে মেহরাব সবসময় নকশির সাথে কথা বলার চেষ্টা করত, নকশির অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করত, কিন্তু এখন কেমন জানি এড়িয়ে চলে। নকশি এই রহস্য ভেদ করতে চায়, তাই আজ সে সিদ্ধান্ত নিয়েছে মেহরাবকে এই বিষয়ে প্রশ্ন করবে। তবে নকশিকে কিছু করতে হলো না। মেহরাব আজ নিজে থেকে নকশির কাছে এলো, অতঃপর নকশির দিকে একটা পেপার এগিয়ে দিল। নকশি জিজ্ঞেস করলো, এটা কি? ডিভোর্স লেটার।
মানে এটার মানে কি? তুমি জিতে গেলে নকশি। তুমি বলেছিলে না আমি নিজে থেকে তোমায় মুক্তি দেব। দেখো, ঠিক তাই হলো। আমি এখন তোমায় এই সম্পর্ক থেকে মুক্তি দিতে চাই। কিন্তু আমি মুক্তি চাই না, আমি আপনার সাথে থাকতে চাই। সেটা আর সম্ভব না। তুমি সই করে দাও। আপনি কি সত্যি আমায় ডিভোর্স দিতে চান? হ্যাঁ, সত্যি। আমার প্রতি কি আপনার কোনো ভালোবাসা নেই? প্রশ্নই ওঠে না। নকশির চোখে জল চলে আসে। মেহরাব নকশির দিকে ডিভোর্স পেপারটা এগিয়ে দিলে সে নিজের বুকে পাথর চেপে ডিভোর্স পেপারটা হাতে তুলে নেয়। চাপা আর্তনাদ আড়ালে রেখে সামান্য হাসার চেষ্টা করে, মিলিয়ে আসা কণ্ঠে বলে, আমি আপনাকে ডিভোর্স দিতে চাই না, কিন্তু বেহায়ার মতো জোর করে আপনার জীবনে পড়েও থাকতে আমি পারবো না। আজ আমি আপনাকে কথা দিচ্ছি আর কখনো আপনার কাছে ফিরবো না, চলে যাবো এখান থেকে। কিন্তু প্লিজ আপনি আমাকে ডিভোর্স দিতে চাইবেন না। আমি আজীবন আপনার স্ত্রী হয়ে থাকতে চাই। মেহরাব হঠাৎ অস্থির হয়ে উঠল। শক্ত সামর্থ্য পুরুষটির বুকে উথাল পাতাল ঝড় উঠল। নকশির প্রতি তৈরি হওয়া অনুভূতিগুলো তাকে করে দিল দুর্বলতা। তবে সে নিজের গম্ভীর্য বজায় রাখলো, ভেঙে যেতে দিল না নিজেকে। বরঞ্চ কিছু কঠিন কথা ছড়ে দিল নকশির দিকে। বেশ ব্যঙ্গাত্মক স্বরে বলল, তুমি তো খুব বড় মুখ করে বলেছিলে আমাকে তোমার সহ্য হয় না, আমার সাথে থাকতে চাও না, আমাকে নাকি ডিভোর্স দিতে বাধ্য করবে এই চ্যালেঞ্জও দিয়েছিলে। তাহলে এখন যখন আমি তোমায় জিতে দিতে চাইছি তখন কিছু বা হচ্ছ কেন? নকশি পুনরায় হাসলো, মলিন সে হাসি। এই মলিন হাসি দিয়ে সে বলল, সব সময় কেন জিততে হবে? ধরুন এবার আমি হেরে গেলাম, হেরে গিয়েও জিতে গেলাম। বলে মেহরাবের সামনে থেকে চলে আসতে নেয়। নিজের চোখের কোণে জমা থাকা জলগুলো মুছে নেয় সন্তর্পণে। নিজের কিছু জামা কাপড় আর জরুরি জিনিস গুছিয়ে নেয়। বের হয়ে যাওয়ার প্রস্তুতি নেয়। যাওয়ার পূর্বে দেখা করে মেহরাবের দিকে। মেহরাবের উদ্দেশ্যে বলে, আপনার কাছে একটা অনুরোধ করব। শান্তভাবে বলল, যা বলার বলো। আপনি তো নিজেই আমাকে এখানে নিয়ে এসেছিলেন, আজ আমাকে আবার আমার বাসায় রেখে আসবেন প্লিজ। আমি পারবো না। ধরে নিন এটা আমার আপনার কাছে যাওয়ার শেষ ইচ্ছা। আর ফেরাতে পারল না মেহরাব। ঠিক আছে, চলো। মেহরাব আর নকশি বেরোতে যাবে এমন সময় মোনালিসা দৌড়ে সেখানে চলে এলো। নকশিকে এভাবে ব্যাগপত্র নিয়ে বেরোতে দেখে প্রশ্ন করলো, তোমরা কি কোথাও যাচ্ছ? হ্যাঁ, আমি আজ চিরকালের মতো বিদায় নিচ্ছি। ভালো থেকো মোনালিসা। মোনালিসা হতবাক হয়ে গেল। মেহরাবের দিকে তাকিয়ে বলল, ভাবি এসব কি বলছে ভাইয়া? তুমি কোথায় রেখে আসছো ভাবিকে? ও একদম ঠিক বলছে, আমি ওকে ওর বাসায় রেখে আসতে যাচ্ছি। তুমি এটা কিভাবে করতে পারো ভাইয়া? আমি এমনটাই করব। আমি ওকে কখনোই পছন্দ করতাম না, এতদিন ওকে শিক্ষা দেওয়ার জন্য রেখেছিলাম। আমি ঠিক এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম, যেদিন ও আমাকে ভালোবাসবে। আজ সেই দিন এসে গেছে। আমার সকল সংকল্প পূরণ হয়েছে, তাই আমার আর প্রয়োজন। তুমি আর এ নিয়ে কথা বাড়িও না মোনালিসা, নিজের খেয়াল রেখো। বলে সে বাড়ির দিকে পা বাড়ালো। মোনালিসা ঘৃণা ভরা দৃষ্টিতে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে বলল, আই হেট ইউ ভাইয়া, আই হেট ইউ। মম আমাদের ছেড়ে চলে গেল, আজ তুমি ভাবিকেও দূরে ঠেলে দিলে। দেখবে কিছুদিন পর আমিও তোমাকে ছেড়ে চলে যাব, তারপর তুমি একা তোমার এই সাম্রাজ্য ভোগ করো। বলেই হনহন করে নিজের রুমের দিকে ছুটে যায় মোনালিসা। মেহরাব হতবাক হয়ে তাকিয়ে থাকে। নকশিদের গ্রামের বাড়িতে এসে গাড়ি থামায় মেহরাব। অতঃপর নকশিকে উদ্দেশ্য করে বলে, এসে গেছে তোমার বাড়ি, নেমে পড়ো। নকশি গাড়ি থেকে নামে। মেহরাব নকশিকে আবারও বলে, এখানে দাঁড়িয়ে না থেকে নিজের বাড়িতে যাও, গো অ্যাহেড। আপনাকে একটা লাস্ট রিকোয়েস্ট করব, আপনি আগে থেকে নামুন। মেহরাব বিনা বাক্যে গাড়ি থেকে নামে। নকশি কোনো কিছু বলার সুযোগ না দিয়ে তাকে গভীর আলিঙ্গনে সিক্ত করে তোলে। এই পর্যায়ে আর শক্ত থাকতে পারে না। কাঁদতে কাঁদতে হেসকে উঠে যায় বেচারি মেয়েটার। নকশি শেষবারের মতো অনুরোধ করে বলে, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আমাকে নিজের লাইফে সামান্য একটু জায়গা দিলে কি খুব বেশি ক্ষতি হয়ে যাবে? মেহরাব দ্রুত নকশিকে নিজের থেকে দূরে সরিয়ে নিয়ে বলে, অনেক সমস্যা, আমি কখনোই তোমাকে চাইনি। বলে নিজের গাড়িতে উঠে বসে সে। গাড়ি স্টার্ট করার আগে পুনরায় একবার তাকায় নকশির দিকে। নকশি তো তার দিকে তাকিয়েছিল। অতঃপর গাড়ি স্টার্ট দিয়ে বিদায় নেয়। ফ্রেন্ডস, গানটুক দয়া করে পড়ে নেবেন।
মুস্কান দফায় দফায় আরিফের সাথে কথা বলার চেষ্টা করে চলছে, কিন্তু আরিফ সমানে তাকে এড়িয়ে চলছে। অবশেষে মুস্কান আরিফকে আটকে দিয়ে বলে, আমার কিছু কথা শোনো প্লিজ। হ্যাঁ বলো, তোমার কি বলার আছে? আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ক্ষমা? আর তুমি? কিন্তু কেন? আমি সত্যি অনেক ভুল করে ফেলেছি। আমার চিন্তা ভাবনা এত নীচ ছিল যার জন্য আমি সত্যি লজ্জিত। আমি এই বাচ্চাটা চাই আরিফ, আমি একটা সুখী ফ্যামিলি চাই। আরিফ আসমকা জড়িয়ে ধরে মুস্কানকে। সে বলে, আমি তোমার থেকে এটা শোনারই অপেক্ষায় ছিলাম মুস্কান। আমি জানতাম তুমি একদিন না একদিন একসময় ঠিকই নিজের ভুলটা অনুধাবন করবে। এই ত্রুটিপূর্ণ মুস্কানকে যে তুমি নিজের লাইফে সুযোগ দিয়েছো, এতে আমি কৃতজ্ঞ আরিফ। ভুল সবাই করে, পারফেক্ট তো এই দুনিয়ায় কেউ নয় মুস্কান। এর মধ্যে যারা নিজেদের ভুলগুলোকে ফুল বানিয়ে নিজেদের জীবন সুন্দর বানাতে পারে তারাই তো আসল সফল। তুমিও সেরকম একজন। তাছাড়া তুমি তো আমার হৃদয়ে জায়গা নিয়েছো। তোমাকে সেই হৃদয় থেকে বের করা যে সম্ভব নয়। মুস্কান লাজুক হাসে। এর মধ্যে রুহি কেঁদে উঠলে তাকে কোলে তুলে নেয়। আরিফ মুস্কানের সুখী পরিবার পূর্ণতা পায়। কয়েক মাস পর নকশি নিজের বাড়িতে বসে নিজের মায়ের সাথে পিঠা বানাচ্ছিল। শীতের হাওয়া বয়ে যাচ্ছে চারদিকে, শীতল হয় মুগ্ধ চারপাশে সবকিছু। নকশি পিঠা বানিয়ে নিজের বাবার জন্য নিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ বলিষ্ঠ এক দেহের সাথে ধাক্কা খায় সে। চোখ তুলে তাকাতেই মেহরাবের হাস্যোজ্জ্বল মুখ দেখতে পায়। নকশি তাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে ধরে। মেহরাব নকশির হাতটা ধরে ফেলে। আসমকা কাছে টেনে নেয়। নকশি নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা করে বলে, কি হচ্ছেটা কি? আপনি কেন এসেছেন? যেই রমণী আমার হৃদয়ে স্থান নিয়েছে, যার সাথে আমার হৃদয়ের সন্ধি ঘটেছে, তাকে ফিরিয়ে দিতে এসেছি। আমি যাব না। আমার একটা আত্মসম্মান আছে। যখন ইচ্ছে আমাকে দূরে ছুঁড়ে ফেলবেন, আবার যখন খুশি কাছে টেনে নেবেন। এমন তো হতে পারে না। আমার কথাটা শোনো, আমার কিছু সময়ের দরকার ছিল। তুমি আমার কাছে কতটা দামি, কতটা অমূল্য তা ভাষায় প্রকাশ করা সম্ভব না আমার পক্ষে। চোখের সামনে নিজের মাকে মরতে দেখে তোমাকে হারানোর ভয়ে জন্ম নেয় আমার বুকে। সেই কারণেই তো তোমাকে সব বিপদ থেকে দূরে রাখতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম। তোমাকে প্রবল ভালোবাসার পরেও তোমার থেকে দূরে থেকেছি। আমার এই আত্মত্যাগের সামান্য প্রতিদান দাও। চলো আমার সাথে প্লিজ। জানো, এই কয়েক মাসে আমি দূরে সরে এসেছি সমস্ত রকম অপকর্ম থেকে। এটা এতটাও যদিও আমার জন্য সহজ ছিল না, কিন্তু আমি পেরেছি। এখন তোমাকে আর মোনালিসাকে নিয়ে ঢাকা শহরে যেতে চাই। সেখানে গিয়ে নতুন করে সংসার সাজাতে চাই। যাবে তো? নকশি মেহরাবকে আলিঙ্গন করে বলে, অবশ্যই। অবশ্যই। দুজনের মুখে তৃপ্তির হাসি, ভালোবাসার পূর্ণতা পাওয়ার হাসি, দুই হৃদয়ের সন্ধির হাসি।